প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 এই 8 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 431, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 7 অবধি, সেই 7টা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা আমাদের প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। আমাদের যে দেখো প্লেলিস্ট আছে ক্লাস 9-এর থার্ড সামেটিভ 2024 সালে, সেখান থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তোমরা সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আমাদের যে পরীক্ষা হবে থার্ড সামেটিভ পরীক্ষার আগে আমরা পিডিএফ সেখানে দিয়ে দেবো। তো এখানে দেখো যে 8 নম্বর স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে আমার এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 20টা। তো প্রত্যেকটা স্কুলেই 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। প্রথম দেখো 1 থেকে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সেতু, পথ ও খেয়াঘাটের ওপর নির্ধারিত কর হলো, সেটা কী হবে? টেইলি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আছে কার্ডিনাল রিশলু ছিলেন, এখানে কি হবে? অপশান এ, অর্থাৎ ত্রয়োদশ লুইয়ের প্রধান পরামর্শদাতা। এরপরের প্রশ্ন, ফ্রান্সে জেকোবিন শাসনের সূচনা হয়েছিল 1993 খ্রিস্টাব্দের 2 জুন, অপশান বি। এরপরের প্রশ্ন আছে লেতর ফিলোজফিক গ্রন্থের রচয়িতা হলেন অপশান বি, অর্থাৎ ভলতেয়ার। এরপরের প্রশ্ন কি বলা আছে? মাতসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইটালি, অপশান বি। তারপরে প্রশ্ন ছিল জুলাই রাজতন্ত্র বলা হয় লুই ফিলিপ এর রাজত্বকালকে। এরপরের প্রশ্ন আছে ইটালিতে লালকর্তা বাহিনী গড়ে তোলেন অপশান বি, অর্থাৎ গ্যারিবল্ডি। পরের প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, তো এখানে হবে 1859 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি। এর পরের প্রশ্ন আছে নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা হলেন কি? বাকুনিন, অপশান বি। এর পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ফ্রাঙ্কো, অপশান বি। তারপরে আছে গ্রেগরি রাসপুটিন ছিলেন, এখানে কি হবে? তোমাদের যে 11 দাগের প্রশ্ন সেটা হবে এটা ভণ্ড সন্ন্যাসী, অপশান বি। এর পরের প্রশ্ন আছে দেখো ফ্যাসিস্ট কথার অর্থ হলো দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। এর পরের প্রশ্ন, জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল না, অপশান সি, অর্থাৎ আমেরিকা। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন উইড্রো উইলসন, ট্রিগভি নাকি বান কি মুন নাকি জোসেফ অ্যাভেনল। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের, সেটা হবে ট্রিগভি লি, অপশান বি। তারপরে প্রশ্ন আছে জাতিসংঘের সদর দপ্তর ছিল, এটা হবে নিউ ইয়র্কে। তারপরে প্রশ্ন কি বলা হয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের অধীন খাদ্য ও কৃষি পরিষদের সংক্ষিপ্ত রূপ হলো FAO, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন বলা হচ্ছে ল্যান্ড লিজ আইন গ্রহণ করেছিল আমেরিকা, অপশান সি। এর পরের প্রশ্ন হচ্ছে ডি ডে বলা হয় 6 জুন দিনটিকে। এর পরের প্রশ্ন মিউনিক চুক্তি স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, অপশান সি, অর্থাৎ চেম্বারলেন। তারপরে প্রশ্ন হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান এ। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 16টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে টোটাল 16 নম্বর দেওয়া আছে। 2 দাগের প্রশ্নে কী বলা আছে? উপবিভাগ এর মধ্যে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কন্ট্রাক্ট অফ পেইসি কী? তো এর উত্তর লিখবে কন্ট্রাক্ট অফ পেইসি বা শান্তি চুক্তি হলো দুটি বা ততোধিক পক্ষের মধ্যে যুদ্ধ বা সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, সীমানা নির্ধারণ করা হয়, যুদ্ধ ক্ষতিপূরণের বিষয়ে নিষ্পত্তি করা হয় এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে বিভিন্ন শর্তাবলী নির্ধারণ করা হয়। এরপরে প্রশ্ন ছিল ভিয়েনা সম্মেলনের সময় ইংল্যান্ডের বিদেশ সচিব কে ছিলেন? তো ভিয়েনা সম্মেলনের সময় ইংল্যান্ডের বিদেশ সচিব ছিলেন ভিসকাউন্ট ক্যাসলরি, যার আসল নাম ছিল রবার্ট স্টুয়ার্ট। এর পরের প্রশ্ন কী ছিল বলা? রাশিয়ার জাতীয় সভার নাম কি? রাশিয়ার জাতীয় সভা
বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল। বর্তমানে রাশিয়ার উচ্চতম বিধানসভা ফেডারেশন কাউন্সিল এবং নিম্নতম বিধানসভা হলো স্টেট ডুমা নামে পরিচিত। ফেডারেশন কাউন্সিল কি স্টেট ডুমা কি সেটা তোমরা লিখতে পারো। তো এই লাইনটা না লিখলেও চলে। তারপরে কি প্রশ্ন বলা আছে, উড়ন্ত দুর্গ কি? উড়ন্ত দুর্গ একটি সামরিক যন্ত্র যা আকাশে উঠতে পারে এবং যুদ্ধক্ষেত্রে বিমান বা অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। সাধারণত এটি একটি বড় আকারের বিমানকে বোঝায়, যাতে বেশ কিছু যুদ্ধবিমান বহন করা যায়। আধুনিক যুদ্ধে উড়ন্ত দুর্গের ব্যবহার কম হলেও ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এই ধরনের যন্ত্র ব্যবহার করেছে। উপবিভাগ সি এর মধ্যে দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ আমাদের মেলাতে বলা আছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, তো প্রথমে আমাদের দেখো কয়স্তম্ভের মধ্যে 4টে আমাদের মেলাতে দেওয়া হয়েছে। তো প্রথম দেখো কী বলা আছে, সামন্ততন্ত্রের বিলুপ্তি। সামন্ততন্ত্রের বিলুপ্তি সেটা কত হবে? 1793 খ্রিস্টাব্দ। সামন্ততন্ত্রের বিলুপ্তি 1793, সামন্ততন্ত্রের বিলুপ্তি 1793 খ্রিস্টাব্দ। এরপরে দেখো যেটা ছিল কি, অক্টোবর ইস্তাহার। অক্টোবর ইস্তাহার হচ্ছে কি 1905 খ্রিস্টাব্দ। তারপরে কি আছে দেখো, তারপরে যেটা আছে সেটা হলো তেহরান ঘোষণা। তেহরান ঘোষণা সেটা হবে কি 1943 খ্রিস্টাব্দ, অপশান বি। এরপরে যেটা আছে দেখো সেটা কি বলা হয়েছে, সেটা হচ্ছে প্যারিসের সন্ধি, সেটা হবে 1856 খ্রিস্টাব্দ, অপশান সি। তো এভাবে তোমরা এগুলো মিলিয়ে নেবে। প্রথমটা ডি এর সাথে মিলবে, তারপরটা এ, তারপরটা বি, তারপরটা সি। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্নগুলো আমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে কি, উপবিভাগ ডি এর মধ্যে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন একের দাগের প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে 1850 খ্রিস্টাব্দের মধ্যে ড্যাশ ব্যতীত জার্মানির সব রাজ্যই জোলভেরাইন এ যোগ দিয়েছিল। এটা কি হবে? অস্ট্রিয়া ব্যতীত। তাহলে কি হলো? অস্ট্রিয়া ব্যতীত জার্মানির সব রাজ্যই যে জোলভেরাইন এ যোগ দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল হিটলারের লেখা আত্মজীবনী হলো মেইন ক্যাম্প। হিটলারের লেখা আত্মজীবনী হলো মেইন ক্যাম্প। এর পরের প্রশ্ন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা এখানে লিখে দিই, সে ইটালির রাষ্ট্রপ্রধান কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? সেটা হলো বেনিতো মুসোলিনি। বেনিতো মুসোলিনি। তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, এখানে উপবিভাগ ই, সেখানে বলা হয়েছে প্রথম বিবৃতি, ষোড়শ লুইয়ের আমলে ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে যায়। তো এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? ব্যাখ্যা বি সঠিক হবে, কারণ রাজ পরিবার অপরিমিত অর্থ ব্যয় করে। এরপরে প্রশ্ন, বিবৃতি ছিল পরের বিবৃতি, বিসমার্ক প্রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির প্রতি নজর দেন। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে ব্যাখ্যা এ সঠিক হবে, কারণ বিসমার্ক জার্মানির ঐক্যের ক্ষেত্রে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন। এরপরে প্রশ্ন, পরের বিবৃতি ছিল ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। তার কারণ কি? অপশান সি, রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের বিবৃতি বলা হয়েছে 4 নম্বরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। তো এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে অপশান এ সঠিক হবে, ব্যাখ্যা এ। যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক সন্দেহ বৃদ্ধি পেয়েছিল। তো এগুলো তোমরা করে নেবে। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 3-এর দাগে বলা আছে 2-3টি বাক্যে উত্তর দাও। যেখানে যে কোনো 11টি প্রশ্ন উত্তর করতে পারছে, প্রত্যেকটা প্রশ্ন মান 2, তাহলে 11 × 2 সেটা হচ্ছে 22 নম্বর দেওয়া আছে এখানে এই বিভাগ গয়ের মধ্যে 3-এর দাগের প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা আছে থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলে পয়েন্ট করে তোমরা এটা লিখবে এত অবধি। এরপরে প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? সন্ত্রাসের রাজত্ব বলে পয়েন্ট করে তোমরা লিখবে এখানে। তারপরে প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণাপত্র বলতে কী বোঝো? ব্রান্সউইক ঘোষণাপত্র কি সেটা তোমরা এত অবধি লিখবে। তারপরে প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি বলতে কী বোঝো? কার্লসবার্গ ডিক্রি, দেখো ফরাসি বিপ্লবের প্রভাবে ইউরোপের অনেক দেশে বিপ্লবী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন দমন করার জন্য 1819 সালে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ কার্লসবার্গ ডিক্রি জারি করেন। এই ডিক্রির মাধ্যমে জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা হয় এবং একটি গোপন পুলিশ ব্যবস্থা চালু করা হয়।
আর রেজিমেন্টো বলতে কী বোঝো? রেজিমেন্টো বলতে তোমরা এই অবধি লিখবে। এর পরের প্রশ্ন কি? এর পরের যে প্রশ্ন বলা আছে এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম লিখবে, পয়েন্ট করবে। এমস টেলিগ্রাম ছিল অস্ট্রিয়ান আর্চডুক ফ্রান্স ফার্দিনান্দ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গেরি দ্বারা সার্বিয়াকে দেওয়া একটি চরম দাবিপত্র। এই দাবিপত্রে সার্বিয়াকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এরপরে প্রশ্ন ছিল রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? রক্তাক্ত রবিবার সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? হুভার মোরাটোরিয়াম বলে লিখবে। 1931 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি হারবার্ট হুভার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও অন্যান্য দেশের যুদ্ধ ক্ষতিপূরণ পরিশোধের এক বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেন। এই ঘোষণাকে হুভার মোরাটোরিয়াম বলা হয়। এরপরে প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র কি? ভাইমার প্রজাতন্ত্র বলে পয়েন্ট করে লিখবে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে গঠিত গণতান্ত্রিক রাষ্ট্রকে ভাইমার প্রজাতন্ত্র বলা হয়। এই প্রজাতন্ত্রটি অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও হাইপার ইনফ্লেশনের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সুযোগ নিয়ে নাজি দল ক্ষমতা দখল করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কী বোঝো? ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি সম্পর্কে তোমরা এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে 10টা প্রশ্ন উত্তর হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে 11 নম্বর প্রশ্নে পার্ল হারবার ঘটনাটি কি? পার্ল হারবার ঘটনা বলে লিখবে 1941 সালের 7 ডিসেম্বর জাপানি সামরিক বাহিনী হাওয়াইয়ের পার্ল হারবার নামক একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌ ঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায়। এই আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক যুদ্ধজাহাজ ধ্বংস হয় এবং হাজার হাজার লোক নিহত হয়। এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার একটি মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। এরপরে প্রশ্ন আটলান্টিক চার্টার কি? আটলান্টিক চার্টার বলে পয়েন্ট করে তোমরা লিখবে। এরপরে আছে রোম বার্লিন টোকিও চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়? 1940 সালে জার্মানি, ইটালি ও জাপানের মধ্যে একটি সামরিক জোট গঠিত হয়, যাকে রোম বার্লিন টোকিও চুক্তি বলা হয়। এই চুক্তির মাধ্যমে এই তিনটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে একত্রে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপরে প্রশ্ন আছে ভেটো বলতে কী বোঝে? ভেটো হলো কি? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা করতে পারে। এই অধিকারকে ভেটো বলা হয়। ভেটো ব্যবহার করে কোনো একটি স্থায়ী সদস্য দেশ কোনো সিদ্ধান্ত গ্রহণকে বাধা দিতে পারে। এরপরে ছিল কি? সচিবালয়ের কাজ কি? সচিবালয়ের কাজ এই অবধি তোমরা লিখবে। এর পরের প্রশ্ন আছে দেখো 16 দাগের প্রশ্ন, কোন 3টি সংস্থা জাতিসংঘের কার্যাবলীর যথাযথ রূপায়ণ ঘটায়? জাতিসংঘের কার্যাবলী যথাযথ রূপায়ণের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে, তবে মূলত 3টি সংস্থাকে উল্লেখ করা যায়। প্রথম হচ্ছে ইউনিসেফ, শিশুদের সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করে। দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হু, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের কাজ করে। এবং বিশ্ব খাদ্য কর্মসূচি, সেটা WFP, বিশ্বের দুর্ভিক্ষগ্রস্ত এলাকায় খাদ্য সহায়তা প্রদান করে। এরপরে দেখো বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, এখানে আমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন 4, তাহলে অর্থাৎ 6টা প্রশ্ন 4 নম্বর করে 24 নম্বর দেওয়া হয়েছে। 4 দাগের প্রথম প্রশ্ন বলা আছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। তো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বলে পয়েন্ট করে তোমরা এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন আছে দেখো 2 দাগের মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সম্পর্কে আলোচনা করো। তো মানুষ ও নাগরিক ঘোষণা সম্পর্কে লিখবে। ঘোষণা গুরুত্বপূর্ণ ধারা ছিল, সেটা ধারা 1, ধারা 2, ধারা 3 এগুলো লিখবে। তাহলে এই অবধি তোমরা লিখবে প্রশ্ন উত্তর। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন বলা আছে টিকা লেখো 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব সম্পর্কে তোমরা এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা সম্পর্কে লেখো। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা। ক্যাভুর কে ছিলেন? ক্যাভুর ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার কূটনৈতিক কৌশল, তার অভ্যন্তরীণ নীতি এবং গ্যারিবল্ডি এবং দক্ষিণ ইতালি এবং ইতালির রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েলকে প্রতিষ্ঠা। তো এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তরে লিখবে। এরপরে প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন উড্রো উইলসন 14 দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো। তো উড্রো উইলসন 14 দফা নীতি সম্পর্কে এটা লিখবে এবং তার প্রেক্ষাপট লিখবে। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি, উইলসনের আদর্শ এবং 14 দফার মূল উপাদান, গোপন চুক্তির সমাপ্তি এবং খোলামেলা কূটনীতির প্রসার, সামুদ্রিক স্বাধীনতা এবং বাণিজ্যিক বাধা দূরীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ এবং সামরিক স্বার্থের হ্রাস, জাতিগত স্বাস্থ্য সাধন এবং বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, একটি জাতিপুঞ্জ গঠন। এই পয়েন্টগুলো এখানে তোমরা এতটা লিখে দেবে। এরপরে প্রশ্ন 6 দাগে ছিল ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। তো
দেখো তোষণ নীতির মূল দিকগুলি কী কী ছিল। রাইনল্যান্ড পুনর্দখল, অস্ট্রিয়া সংযুক্তি, মিউনিক চুক্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দায়িত্ব অর্থাৎ দায়ী সেটা লিখবে। হিটলারের সাহস বৃদ্ধিতে সহায়ক, ইউরোপীয় নিরাপত্তার দুর্বলতা এবং পোল্যান্ড আক্রমণ, এই পয়েন্টগুলো লিখবে। এরপরে 7 দাগের প্রশ্ন ছিল, দেখো 6 দাগে অবধি হয়ে গেল। এরপরে 7 দাগের প্রশ্ন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত কী পরিবর্তন লক্ষ্য করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন, সেখানে তোমরা লিখবে বিমান এবং এয়ার পাওয়ার, ট্যাঙ্ক ও সাজোয়া যান, সাবমেরিন ও নৌযুদ্ধ, রকেট এবং ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, ইলেকট্রনিক্স এবং যোগাযোগ, এই পয়েন্টগুলো লিখবে। 8 দাগের প্রশ্নে বলা আছে, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি বলে পয়েন্ট করে লিখবে। নাৎসিবাদের উত্থান কী করে হয়েছিল লিখবে। প্রথম লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয় এবং ভার্সাই চুক্তি, এটা ভার্সাই চুক্তি লিখবে। তারপর ছিল ওয়েমার প্রজাতন্ত্রের দুর্বলতা, মহামন্দা, তারপরে জাতীয়তাবাদ এবং বর্ণবাদ, অ্যাডলফ হিটলারের নেতৃত্ব এবং রাজনৈতিক কৌশল ও ক্ষমতা দখল ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এরপরে দেখো বিভাগ উঙা, সেখানে যে প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া। প্রত্যেকটা প্রশ্ন মান ছিল 1 নম্বর করে, অর্থাৎ 8 নম্বর করে। তো একটা প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টে উত্তর করেছি আমরা। প্রথম প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যবাদী কার্যকলাপের সঙ্গে বিপ্লবী আদর্শের প্রসার কীভাবে ঘটে, সেটা এই এত অবধি লিখবে। এরপরে লিখবে কি ফরাসি বিপ্লবের আদর্শ বিস্তার, এই পয়েন্ট করবে। তারপরে ফিউডাল সিস্টেমের বিলুপ্তি, আইনের শাসন ও নেপোলিয়নিক কোড, জাতীয়তাবাদের উত্থান এবং সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ, এই পয়েন্টগুলো লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল কি, স্পেনের গৃহযুদ্ধের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939 সংক্ষিপ্ত আলোচনা বলে পয়েন্ট করে এগুলো লিখবে। তো এইটাও যুদ্ধের সময়কার কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল, সেগুলো লিখবে। যেমন গুয়াডালাজারা যুদ্ধ এবং গুয়েনিকা। তারপরে তোমার লিখবে মাদ্রিদের অবরোধ, যুদ্ধের পরিণাম কী হয়েছিল সেটা লিখবে। তারপর তৃতীয় প্রশ্ন ছিল এবং লাস্ট প্রশ্ন ছিল এই স্কুলের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কী কী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো পয়েন্টগুলি লিখবে। ভার্সাই চুক্তির পরিণতি, নাৎসি জার্মানির আগ্রাসন, ইটালি ও জাপানের সাম্রাজ্যবাদী নীতি, মিউনিক চুক্তি ও তোষণ নীতি, মহামন্দা ও অর্থনৈতিক সংকট, মিলিটারিজম এবং অস্ত্র প্রতিযোগিতা। পরের পার্ট ছিল এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কী প্রভাব ফেলেছিল। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব বলে লিখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ছিল, যেটা হচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবন, সামরিক শক্তির উত্থান এবং 3 নম্বরেই পয়েন্ট করবে আন্তর্জাতিক নেতৃত্ব, ঠান্ডা যুদ্ধের সূচনা, সামাজিক পরিবর্তন, এই পয়েন্টগুলো এই প্রশ্নের উত্তর লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে 8 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের 2024 সালের আয়োমেটিক প্রশ্নবিদ্যা, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।